তার দলে যাতে মুক্তিযুদ্ধ না থাকে, ফজলুর রহমানের বিরুদ্ধে তারা একটা শোকজ লেটার জারি করলো। এবং তার পরিণতি কি হলো দীপান্বিতা? তার পরিণতিটা মব তৈরি হলো ফজলুর রহমানের বিরুদ্ধে। তার বাড়ির সামনে আজকে 8-10টা ছেলে মেয়ে যে সারাদিন তাকে হত্যার উদ্দেশ্যে বসেছিল, এবং তারা মিছিল করছে, হ্যান্ডমাইকে বলছে ফজলু পাগলা। জাতির শ্রেষ্ঠ সন্তান, যার বাড়িতে মুক্তিযোদ্ধা নেই, সে তো মুক্তিযুদ্ধের গল্প শোনেনি। আমি 9 জন মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বড় হয়েছি, আমি জানি মুক্তিযুদ্ধ কি। আমার একজন নানা মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে নিহত হয়েছে, আমি এই পরিবারটাকে জানি। আমার এই পরিবারে মুক্তিযুদ্ধের চর্চা হয়, আমার এই পরিবার থেকে আমি মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা শুনেছি, বাড়ি পুড়িয়ে দেওয়ার গল্প, আমাদের নির্যাতন নিপীড়নের বহু গল্প শুনেছি। একটা ছাগল পর্যন্ত, একটা হাঁস মুরগি পর্যন্ত বাড়িতে তারা লুট করে নিয়ে গেছে এই রাজাকাররা, আল বদররা, আল শামসরা। এই পাকিস্তানি বাহিনী নিয়ে এসে বারবার বাড়ি জ্বালানো হচ্ছে, একাধিকবার। তো সেই পরিবার থেকে তো আমি অনেক কিছু শিখেছি, জানি। এই যে মুক্তিযুদ্ধটা কি, এটা আমি জানি দীপান্বিতা। তো এই রাজাকারের বাচ্চারা তো সেটা জানে না। ওরা তো জানে যে 71-এর বাপ মাদের মুক্তিযোদ্ধারা পেদাইছে, পিছন লাল করে দিয়েছে, তাদের ভয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। ওরা ওই ইতিহাস দিকে ওই ক্ষোভটা নিয়ে ওরা এখনো কাজ করে। তো ফজলুর রহমান কি কষ্ট করে, ফজলুর রহমান একজন ফজলুর রহমান না, ফজলুর রহমান 1200 মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল। আমি সরি যে আমি সাংবাদিক নিয়ে আলোচনা করতে, যে ফজলুর রহমান যেহেতু বাক স্বাধীনতার একটা কথা, বাক স্বাধীনতার বিষয়ে আমি একজন ফজলুর রহমান 1200 মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন, তিনি একজন শুধু মুক্তিযোদ্ধা না। ফজলুর রহমান আমার রাজনৈতিক মতাদর্শের না, তাই মানে সে আমার শত্রু না, সে মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। সে যুদ্ধ করেছিল বলেই আজকে স্বাধীন দেশের মাটিতে আমি শাহিদুল হাসান খোকন, আপনি দীপান্বিতা মার্টিন, আরেকজন ওই রাজাকারের বাচ্চারা রাজাকার, ওই রাজাকারের বাচ্চারা যে আন্দোলন করলো কোটার জন্য, ও তো কেরানি হওয়ার যোগ্য ছিল না। পাকিস্তানে 21 গ্রাম ঘুরে একজন তৎকালীন ফরেন সার্ভিস বা পুলিশ সার্ভিস বা সিভিল সার্ভিস লোক পাওয়া যেত না, এখন গ্রামে গ্রামে পাওয়া যায়, এখন মহল্লায় মহল্লায় পাওয়া যায়। কি ছিল একজন সেনাবাহিনীতে সর্বোচ্চ একজন মানুষ মেজর হতে পারতেন, একজন মানুষ ডিএস হলে তার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি ছিল। এখন ঘরে ঘরে আপনি প্রতি জেলায় 2-4টা করে সচিব পাবেন। হ্যাঁ, তো এই যে জায়গায় রাজাকারের বাচ্চারা আজকে চিল্লায় যে বাক স্বাধীনতা হরণ করেছিল শেখ হাসিনা, বাক স্বাধীনতা হরণ করলে তোরা এই ফেসবুক বিপ্লব করে শেখ হাসিনার পতন ঘটাতে পারতি না, বরং তোরা 5 আগস্ট জুলাই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা তোরা ক্ষুণ্ণ করেছেন। এই ফজলুর রহমান তার 2 ছেলেকে জুলাই আগস্ট আন্দোলনে নামিয়েছিল, আমরা দেখেছি তার তখনকার স্টেটমেন্ট। একদম এই ফজলুর রহমান কোর্টে দাঁড়িয়েছিল। এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না স্যার নিয়েও দাঁড়িয়েছিল। আমার ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় মানুষ, চাচার সঙ্গে আমার ভীষণ আত্মিক সম্পর্ক, এবং আমাকে আমার সঙ্গে কথা হয়েছে 5 আগস্টের বার বহুবার। চাচা একদিন অসুস্থ শরীরে আমাকে হসপিটাল থেকে ফোন করেছে যে কি জন্যই দেশ স্বাধীন করেছিলাম। তাহলে চাচা ধৈর্য ধরতে হবে, আপনাদের তো ভুল না, ভুলটা আমাদের। এই প্রজন্ম আমরা ব্যর্থ, এই প্রজন্ম আমরা পারিনি। আপনাদের কাজ ছিল দেশ স্বাধীন করা, আপনারা দেশ স্বাধীন করেছেন। আপনাদের প্রচেষ্টা 75 আপনাদের ফেল ছিল, কিন্তু 2024 আপনাদের ফেল না, 2000 আমরা ফেল করেছি। হ্যাঁ, বলে যে আমার খুব কষ্ট হচ্ছে যে আমি 24-এর এই সন্ত্রাসীদের উদ্ধার করতে কোর্টে গিয়েছিলাম। তখন চাচা সেটা খালি চোখে ভুল ছিল না, খালি চোখে সেটা ঠিকই ছিল, আমাদেরও ভুল ছিল, আমাদের পুলিশ প্রশাসনের ভুল ছিল, দলের মধ্যে ভুল ছিল, মানুষের ভুল ছিল, ডিসিশন ভুল ছিল, আদর্শিক চেতনা থেকে আমরা সরে গিয়েছিলাম, আমরা মোল্লাতন্ত্র কায়েমের পক্ষে চলে গেছিলাম। সেই জায়গা থেকে তো আমাদের এই পরিণতি হওয়ার কথা। এটা আপনার ভুল ছিল না, এটা আমাদের ভুল ছিল। আমরা এই প্রজন্ম পারিনি আপনাদের দেশটা আমরা রক্ষা করে থাকতে। তো আপনারা পারবো, আমরা হয়তো নিশ্চয়ই আমরা ইনশাল্লাহ দেশে ফিরব, আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। মানে এই যে জায়গাটা, এখন জেডাই খান পান্নার বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে, তার বিরুদ্ধে মামলা হচ্ছে, হত্যা মামলা। যে লোকটা ঘর থেকে বেরোতে পারে না লাঠি ছাড়া, সে যে মানুষ হত্যা করে আসছে। তো ফজলুর রহমান কি অবস্থা গণতন্ত্রের, কি বলছে? ফজলুর রহমান কি বলেছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট না? সে তো শেখ হাসিনা ফ্যাসিস্ট উনি তীব্র সমালোচনা করেছেন কিছুদিন আগে, কয়েকদিন আগে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে, তার পরিবারকে নিয়ে বাজে কথা বলেছেন। আমি বাজে কথাই বলবো, কিন্তু ফজলুর রহমান বলেছেন কি? মুক্তিযুদ্ধের পক্ষে বলেছেন, রাজাকারদের বিরুদ্ধে বলেছেন, স্বাধীনতা বিরোধী, তিনি জামাতের বিরুদ্ধে বলছেন।
স্বাধীন দেশ, যে লোকটা স্বাধীন করলো সে স্বাধীনতার পক্ষে কথা বলতে পারবে না? এটাই বাক স্বাধীনতা? এটাই কি বাক স্বাধীনতা? মানে হোয়াট এ জোক! এটা মোটামুটি এই মোল্লাতন্ত্র কায়েম হয়ে গেছে দেশে। এই মোল্লাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই যে কথিত বিপ্লবীদের বিরুদ্ধে কথা বলা যাবে না। তাহলে কিসের বাক স্বাধীনতা তোমাদের? মানুষ কোথায় কথা বলবে? কার বিরুদ্ধে বলবে? রিক্সাওয়ালার বিরুদ্ধে বলবে? কালকে নারায়ণগঞ্জের একটা ছেলে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, সে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে। এটা ছেলে, সে চলে এসছে মিছিল করতে, ঢাকায় একটা মিছিল হচ্ছে, এটা বাক প্রতিবন্ধী ছেলেকে অ্যারেস্ট করতে হবে ইউনূস? এ কিসের বাক স্বাধীনতা? কেউ বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারে, জাতির পিতা। তাহলে তুই বল, তোরা মানে কর, পরিষ্কার কর যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি, বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে এরকম একটা বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবীরা হেরে গেছে। তোরা বলে দে, তাহলে মুক্তিযোদ্ধা কেউ যাবে না। কিন্তু বঙ্গবন্ধু তো মানুষের আত্মা, কলিজার সম্পদ। বঙ্গবন্ধু শেখ হাসিনার পিতা, বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতা না, বঙ্গবন্ধু বাংলাদেশের কারিগর, বাংলাদেশ ফাউন্ডার, বাংলাদেশের ফাউন্ডার। তো তাকে, বাংলাদেশকে তুই বাংলাদেশ বলছিস, আবার তুই বঙ্গবন্ধুকে স্বীকার করতে মানবে না। তো তোর মতো গাদ্দার, তোদের মতো নিমক হারাম, তোদের মতো স্বাধীনতা বিরোধীদের তো এই দেশে যে কি পরিণতি ভাবতে পারছিস না। মানুষকে বেশি দিন টিকানো যাবে না। এই যে কালকে ঢাকায় একটা বিক্ষোভ মিছিল হলো না, তো আমি বলি যে কালকের বিক্ষোভ মিছিলে এত মানুষ কিন্তু ছিল না আয়োজনে, খুব অল্প কিছু মানুষ এই মিছিলের আয়োজনে সম্পৃক্ত ছিল। এবং আমি মিছিলে অংশগ্রহণকারী এক দুজনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাকে বলেছেন যে দেখেন, আমরা তো চেয়েছিলাম যে 100-200 মানুষ একটা মিছিল করব, কিন্তু আমরা যখন জয় বাংলা দিয়ে উঠছি, দেখি রাস্তার মাঠে যত মানুষ দাঁড়ানো সবাই জয় বাংলা বলে নেমে গেছে। এবং আমাদের টার্গেট ছিল যে আমরাই ওখানেই মিছিলটা শেষ করে দেব, কিন্তু মানুষের আগ্রহ নিয়ে আমরা পুরো বঙ্গবন্ধু এভিনিউ, মানে বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ঘুরে 0 পয়েন্ট হয়ে আমরা বঙ্গবন্ধু এভিনিউ যে মিছিল শেষ করেছি। তাহলে সাধারণ মানুষের হৃদয় থেকে কি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সরানো যাবে? যাবে না। এই রাজাকারতন্ত্র, এই মোল্লাতন্ত্র এই দেশে চলবে না। কারণ এই দেশের মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করে বলেই 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছিল। এই দেশের মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করে বলেই 1975-এর পরে আওয়ামী লীগ আবার 1996-তে ফিরে এসেছিল। এই দেশের মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে, চেতনাকে লালন করে বলেই 2008-এ আবার আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। সুতরাং প্রত্যেকটি ষড়যন্ত্রের জবাব এই দেশের মানুষ দিয়েছে। কিভাবে দিয়েছে? তাদের মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে দিয়েছে। তারা সেই চেতনাকে শানিত করে বারবার রুখে দাঁড়িয়েছে। তো বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধ বিরোধী করা যাবে না। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত দেশ এখন পাকিস্তান। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে এনে তোরা কালকে স্বগোত্রীয়রা উৎসব করলি বাংলাদেশে। তো এখনই কি তোরা জানিস যে বাংলাদেশের 1 টাকায় পাকিস্তানের 2.66 টাকা। তো এই ভিক্ষুকের দেশ, যারা মিলিয়ন বিলিয়ন ভিক্ষা করে এনে দেশ চালায়, যারা আমেরিকার ভাড়া খাটা গুন্ডা, সেই দেশের সেনাবাহিনী তাদের আমেরিকার টাকায় চলে, সেই দেশের কাছ থেকে বাংলাদেশের কি প্রাপ্তি হলো? এই চোররা ভিসা ছাড়া পালাতে পারবে, এই জন্য ভিসা মুক্ত একটা চুক্তি তারা করেছে। এটা ভীষণ কাজে লাগবে। আর বাকি যা চুক্তি, এই চুক্তি কাজে লাগবে না। তো যাই হোক, আমি বাক স্বাধীনতায় ফিরি। যে বাক স্বাধীনতা বাংলাদেশে এই সরকারের আমলে, 5 আগস্টের আমলে একদমই নেই। তার প্রকৃষ্ট উদাহরণ তো আমরা পেয়েছি। বিএনপির যুব দলের নেতারা যে টেলিভিশন চ্যানেল দখল করেছে, ওই হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ, এই আব্দুল্লাহ নির্দেশনায় জোড়াজড়িতে চাকরি খেতে হয়েছে সাংবাদিকদের। প্রত্যেকটা মিডিয়া অফিসের বড় বড় পোস্ট গুলো দখল করে বিএনপি, জামাত, এনসিপির লোকজনদের, সমর্থকদের দেওয়া হয়েছে। সাংবাদিকতায় যারা প্রকৃতপক্ষে করে, যারা নিরপেক্ষ এবং যারা মুক্তিযুদ্ধের সমমনা, একটা মিডিয়া বাংলাদেশে নেই, সেখানে তারা আছে। সবাইকে বিতাড়িত করা হয়েছে অথবা স্টপ করে দেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হচ্ছে না।
সমস্ত গণমাধ্যমগুলোতে নতুন করে অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা হয়েছে, সেখানে লাল বিপ্লবীদের বসানো হয়েছে। তাহলে গণমাধ্যমের মোটামুটি দখল তারা আগে নিয়ে তারা এখন আবার বলছে বাক স্বাধীনতার কথা। মানে এর চেয়ে তো হাস্যকর কিছু হতে পারে না। তো গণমাধ্যম মানে চাবি আপনার হাতে, আপনি এই প্রোগ্রামের মডারেটর, এখন আপনি এটা বন্ধ করে দেন, দিলে কি আমি কথা বলতে পারবো? তাহলে চাবি তারা নিয়ে আপনাকে বলছে কথা বলে, কি মানে কি হাস্যকর। কিন্তু বলেছিল যে ক্ষমতা দখলের পর উনি বলেছিলেন যে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। আপনি জানেন কিনা জানি না, মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করার জন্য 3 জন জার্নালিস্টের চাকরি চলে গেছে 24 ঘন্টার মধ্যে। আমি জানি শুধু তাই নয়, বাংলাদেশে যেসব বিদেশি মিডিয়ার করেসপন্ডেন্টরা কাজ করে তাদেরকেও তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিভিন্ন ভাবে। ইভেন বাংলাদেশের মিডিয়াগুলো মাঝখানে বিভিন্ন বিদেশি গণমাধ্যমের রেফারেন্সে নিউজ ছাপত, খেয়াল করে দেখেন এই মুহূর্তে হচ্ছে না। বিদেশি গণমাধ্যমের রেফারেন্সে নিউজ ছাপা হচ্ছে যেটা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। সেটা তো আওয়ামী লীগের পক্ষে যদি কোনো নিউজ হয়, সেই নিউজ বিদেশি রেফারেন্সে বাংলাদেশের কোনো গণমাধ্যম ছাপছে না। তাহলে মানে ভীষণ বাক স্বাধীনতার ঠেলায় আমরা ব্যাপকভাবে মানে টিকেই দাঁড়াতে পারছি না। এত স্রোত বাক স্বাধীনতার বাংলাদেশে চলছে, বাক স্বাধীনতার স্রোতে দাঁড়ানো বড় মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ আসলে 2024-এর জুলাই আগস্টে আমি একটু আবারও বলতে চাই যে বাংলাদেশের গ্রামে গঞ্জের মানুষ এখন ব্যাপকভাবে বিক্ষুব্ধ। তারা 2024-এর এই জুলাই আগস্ট আন্দোলন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তাদের কোনো নলেজ নেই, কিছু নেই। তাদের দুর্ভাগ্য, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরও দুর্ভাগ্য যে তাদেরকে আমরা মেসেজটা দিতে পারিনি। সবচেয়ে বড় ফেলিওর আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দলটি যারা মুক্তিযুদ্ধকে ধারণ করত, লালন করত, তারা আসলে মোল্লাতন্ত্রের মধ্যে ঢুকে গেছিল। হ্যাঁ, জানি না আপনার সাথে এগুলো বলার জায়েজ আছে কিনা। একদমই, অবশ্যই এই মোল্লাতন্ত্রের মধ্যে আওয়ামী লীগ ঢুকে যাওয়ার কারণে আওয়ামী লীগ দখল হয়ে গেছিল শিবিরে, জামাতে, আওয়ামী লীগ দখল হয়ে গেছিল হেফাজতে, নিজামী ইসলামী, নানা অর্গানাইজেশন থেকে নানা কিসিমের লোক এসে আওয়ামী লীগ দখল করে নিয়েছিল। এবং তারা মনে করত যে মানে আমরা যখন তাদের সমালোচনা করেছি সেটা তারা এমন ভাবে মানে ইনিয়ে বিনিয়ে উপস্থাপন করতো যে আমরা শেখ হাসিনার বা তার সরকারের বা আওয়ামী লীগের সমালোচনা করছি। আমাদের গায়ে উল্টো শিবির লাগানো হতো ট্যাগ, আমাদের গায়ে উল্টো বিএনপি আমাদের ট্যাগ লাগানো হতো। আপনার উপরে কি কখনো এরকম হয়েছে? হ্যাঁ, আমি 1.5 মাস বাড়িতে ঘুমোতে পারিনি আওয়ামী লীগ আমলে। আমাকে ডিজিএফআই, এনএসআই, এসবি আমাকে দাবড়ে নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, এবং আমি মানে তারা কারা, একজন প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং একজন ডিজিএফআই এর কর্মকর্তা আমাকে যেভাবে নির্যাতন করেছে 1.5 মাস। আমি তো লিখেছিলাম ফেসবুকে মাঝখানে যে আমাকে জামাত শিবির বানাতে এরা যে কত মরিয়া ছিল, কিন্তু আজকে জামাত শিবিরের সুদিনে আমাকে এরা মূল্যায়ন করছে না। হ্যাঁ, জামাত শিবিরের আজকে যে সুদিন, এই সময় যদি তারা আমাকে একটু স্বীকার করে নিত তাহলে আমাকে এভাবে পালিয়ে জীবনযাপন করতো। তো এই আওয়ামী লীগের মধ্যে এরা কারা, এই যে যারা এই কাজগুলো করেছিল, শুধু আমাকেই না, আমি অনেকের নাম জানি যাদের কিভাবে দিনের পর দিন টর্চার করা হয়েছে, জামাত শিবিরের ট্যাগ লাগানো হয়েছে। হ্যাঁ, সেই অমানুষগুলো, আমি একদম অমানুষই বলতে চাই, এখন খুব আরাম আয়েসে জীবনযাপন করছে। তাদের এখন মানে আরাম আয়েসে তারা তো লুটপাট করে নিয়ে পালিয়েছে, একদমই তাই পালিয়েছে, তাদের অনেক কিছু আছে। তা আমরা তো ভাই না খেয়ে না পালিয়ে জীবনযাপন করছি, আমাদের পাশে কেউ নেই। এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ কিন্তু কোনোদিন একজন নেতা আজ অব্দি ফোন করে জিজ্ঞেস করে না যে ম্যান তুমি এত বলছো, এত কাজ করছো। আমি সেটা প্রত্যাশাও করি না আওয়ামী লীগের কাছে, এদের কাছে আমার প্রত্যাশা নেই। তারা তো কেউ কোনোদিন যে ভাই তুমি কি করছো, তোমার কি অবস্থা, কোথায় আছো, এত কিছু জানতে চায় না। না মানে তারা তো এখনো আওয়ামী লীগের, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আওয়ামী লীগের মন্ত্রীরা, এমপিরা তারা স্বভাব বদলায়নি, আওয়ামী লীগের নেতারা স্বভাব বদলায়নি। তারা এখনো মনে করে তারা বাংলাদেশের লর্ড, আওয়ামী লীগে এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানায় নিয়ে তারা আবার তাদের শপথে ফিরে যাবে। হ্যাঁ, তো এরা যে 2-3 জনের সঙ্গে আমার মাঝখানে 2-3 দিন কথা হচ্ছে, এই আপাতত এতদিন বলতে দেশে যায় ফিরবেন নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে, এখন বলছেন নির্বাচন, তাহলে কি হচ্ছে? তা আমি বললাম যে
আপা শুধু নির্বাচন না, দেশে এইসব চোর বাটপার আপনারা যারা চুরি ফুরি করে পালিয়েছেন তাদেরকে ফেলেও আপা দেশে যাবে, দেশে আসবে, দেশে ফিরবে। হ্যাঁ, তো এই যে এদের যে উচ্চাভিলাষ, এই চোরচুট্টাদের, এরা ভাবছে যে আওয়ামী লীগ আবার মানে কি হবে না হবে, অনেক কিছু ভাবনা চিন্তা এদের মধ্যে আছে। কিন্তু আওয়ামী লীগ পরিশুদ্ধ আওয়ামী লীগ না হলে সেই আওয়ামী লীগ দাঁড়াবে না বাংলাদেশে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আওয়ামী লীগের এই যে এক ভাই কমেন্টস করছে, আমি পড়তে পারছি যে আওয়ামী লীগের ভিতরে 50-এর উপর লোক আছে যারা সাইদির ওয়াজের বিশাল ভক্ত। সত্যি তাই, সত্যি তাই। আওয়ামী লীগের মধ্যে সাইদের ওয়াজের ভক্তের সংখ্যা বেড়ে গেছে। এরা রবীন্দ্রসঙ্গীত শুনলে বলতো হিন্দুর গান শুনছো। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি ভীষণ শ্যামা সঙ্গীত শুনি, আমি শ্যামা সঙ্গীতদের বলছি। যেমন আমার খুব প্রিয় একটা গান, মা আমার সাধনা মিটিল আশা না পুরিল, এই গান আমি শুনি, আমার মন খারাপ হলে এই গান শুনি। এই গান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুনতেন। আমি মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গান শুনতেন, তার খুব যদি খারাপ লাগতো, তা আমি ছোটবেলা থেকেই শ্যামা সঙ্গীত শুনি, আমার খুব ভালো লাগে। তার মানে কি, আমি শ্যামা সঙ্গীত কে লিখেছে? কাজী নজরুল ইসলাম প্রচুর শ্যামা সঙ্গীত লিখেছেন, তার গান গেয়েছেন ভারত মহাদেশের বড় বড় মুসলিম সিঙ্গাররা। আমি রিসেন্টলি একটা শেয়ার করেছি, আব্দুর রহমান নামে একজন গান করেছেন, টুপি দাড়িওয়ালা মানুষ, হাজি সাহেব, হাজি আব্দুর রহমান। তো আমি সেটা শেয়ার করেছি। তো সঙ্গীতকে ধর্মের মধ্যে নিয়ে যাচ্ছে তারা। তো আমি শ্যামা সঙ্গীত শুনলে এই সাইদির ওয়াজ নসিহত শোনা আওয়ামী লীগের খুব কষ্ট হয়, কষ্ট হতো, এবং তারা প্রতিবাদ করত। হ্যাঁ, কারণ এটা তো মানুষের মানে এই যে বললাম না যে সোনার বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য বিএনপি জামাতকে আমি দায়ী করি না, এই সোনার বাংলাদেশকে ধ্বংস করার জন্য আমি তো দায়ী করি আওয়ামী লীগকে। তাদের উপর আস্থা রেখেই তো আমরা এই দেশটাকে তাদেরকে চালাতে দিয়েছিলাম, তাদেরকে ভোট দিয়েছিলাম, সমর্থন করেছিলাম, তাদের দুঃসময়ে ঝাঁপিয়ে পড়েছি। শুধু নতুন ঝাঁপিয়ে পড়েছি না, 1/11 তো এরকম ফেসবুক ছিল না, 1/11 এরকম ফেসবুক, 1/11 কিন্তু আমি ব্যক্তিগতভাবে মিলিটারির বাড়ি খেয়েছি। আমার পাশায় মিলিটারির বাড়ি আছে, দাগ নেই কিন্তু এখনো আছে, মানে আমি সে কষ্ট বুঝি। হ্যাঁ, বাংলাদেশে আমার দুজন বন্ধু সাংবাদিক, আমি নাম বলতেও দ্বিধা করব না, একজনের নাম বলবো না যেহেতু সে সরকারি চাকরিতে আছে, আরেকজন আছেন অখিল পোদ্দার, আমাদেরকে এই জনকণ্ঠের নিচে মিলিটারি পিটিয়েছিল। আচ্ছা, কেন পিটিয়েছিল? কারণ আমরা আমাদের কারফিউ পাস ছিল। তো আমি তখন বঙ্গবন্ধু কন্যার দেশে ফেরার, মানে লন্ডন থেকে উনি দেশে ফিরবেন সেরকম একটা প্রস্তুতি করছে। তখন আমরা, মানে আমি ব্যক্তিগতভাবে বেবি আপার নাম নিশ্চয়ই আপনি শুনেছেন, বেবি মওদুদ আমাদের আপার বান্ধবী ছিলেন। আপা লিফলেট চেপে দিয়েছিলেন, লিফলেট। আমার কাছে কারফিউ পাস ছিল, আমি চাইলে মিলিটারিকে ফেস করতে পারতাম, কিন্তু আমি যদি মিলিটারিকে ফেস করতাম আর উনি আমার হাতের ব্যাগ চেক করতেন, তাহলে লিফলেট পেয়ে যেতেন, যে লিফলেটে শেখ হাসিনা দেশে ফিরবে তার প্রচারণা চালানো হচ্ছিল। আমি সেই লিফলেট বয়ে নিয়ে ধানমন্ডি যাচ্ছিলাম কাঁটাবন থেকে। তো আমি কিন্তু তখন এত বড় ছিলাম না, হ্যাঁ। তো আমি দীপান্বিতা সেই সময় আমরা কিন্তু এই আওয়ামী লীগের জন্য লড়েছি, পথে লড়েছি। তখন আমি বিচিত্রায় আমার লেখা আছে, আমি বিচিত্রায় তখন আপনি কভার স্টোরি করেছিলাম যে কিভাবে 2001 থেকে 2006 সাল পর্যন্ত কিভাবে বাংলাদেশের লুটতরাজ হয়েছে। ইভেন তোয়েবা ভিলা, দিনাজপুরের তোয়েবা ভিলা নিয়ে বেবি আপা মরে গেছেন, আল্লাহ ওনাকে স্বর্গবাসী করুন। উনি আমাকে স্পেশাল অ্যাসাইনমেন্টে পাঠিয়েছিলেন দিনাজপুরে। আমি একটা স্টোরি করেছিলাম যে দিনাজপুরের হাওয়া ভবন তোয়েবা ভিলা, হ্যাঁ, যে একজন বৃদ্ধা মানুষকে নিয়ে কিভাবে লুটপাটের আখড়া করে গড়ে তোলা হয়েছিল সেই দিনাজপুরে। তো সেইভাবে যুদ্ধ করেছিলাম। ইভেন আপনাকে আমি একটা কথা বলি, এই কথাটা যে আপনাদের, মানে আপনার মনে থাকার কথা, যদি যারা শুনছেন অনেকেরই হয়তো মনে আছে যে 2007 সালে যখন 1/11 সংগঠিত হয়, তখন সেনাপ্রধান বলেছিলেন, প্রথম দুটো কথা বলেছিলেন দুই দিক দিয়ে। উনি বলেছেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা, মানে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু, এটা বলতে তো দ্বিধা নেই, এটা সত্যি। এই একটা কথা আমাদের খুব ভালো লেগেছে। আমাদের আরেকটা কথা উনি খারাপ বলেছিলেন, জেলার মইনুল আহমেদ বলেছিলেন যে আমরা জামাতের দুর্নীতি খুঁজে পাচ্ছি না। তো তখন একটা বই বের হয়েছিল, একটা বই, সর্বত্র জামাতি আগ্রাসন, সেই বইটার সম্পাদনা করেছিলাম আমি। তো
এই আওয়ামী লীগের জন্য আমরা তো যুদ্ধ করেছি, ভীষণভাবে করেছি। আমার মানে একদম ছোটবেলায় প্রাইমারি স্কুলে থাকতে আমার বাবা মুক্তিযোদ্ধা না, কিন্তু আমার বাবা মুক্তিযুদ্ধের সহযোগী ছিলেন, কিন্তু আমার নানারা মুক্তিযোদ্ধা ছিলেন। ওনারা স্কুলে, আমি এটা সম্ভবত 93 or 4 এর গল্প, স্কুলে একদিন হঠাৎ করে মিলাদ মাহফিল, তখন আমি 15ই আগস্ট নিয়ে এতটা ওয়াকিবহাল ছিলাম না, তো আমাকে হঠাৎ করে একটা মিলাদ মাহফিল হচ্ছিল 15ই আগস্টে। তা জিজ্ঞেস করলাম, তখন তো সরকারি ছুটি থাকতো না, কার মিলাদ? তো আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তো আমার বাবা বলেছেন যে কার মিলাদ সেটা তোমার জানতে হবে না, দোয়া করো, যার জন্য মিলাদ আল্লাহ তো জানেন। উনি বলেছিলেন যে আল্লাহ তো জানে, কিন্তু আমি নাসরবান্দা ছিলাম, আমি বাড়িতে যেও জিজ্ঞেস করেছিলাম যে, তা বললো কারো কথা বলবা না, এটা বঙ্গবন্ধু আছে না আমাদের যে জাতির পিতা, ওনার জন্যই মিলাদ মাহফিল স্কুলে আয়োজন করেছিলেন, ওনারা করেছিলেন। তা আমি তো ওই পরিবার বিলং করা ছেলে, সুতরাং আমাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে এই আওয়ামী লীগ আমলে, কারণ আমরা সক্রিয়ভাবে এই লুটেরা তন্ত্রের সঙ্গে ছিলাম না। এই লুটতরা যেই পদ পদবি আমরা কখনো চাইনি আওয়ামী লীগের কাছে যে আমাদের একটু পোস্ট দেব। আমরা শ্রমজীবী মানুষ, কর্ম করে খেয়েছি, কর্মে ছিলাম এবং আদর্শে ছিলাম। কেউ বলতে পারবে না যে আওয়ামী লীগের বেনিফিশিয়ারিয়া, আওয়ামী লীগ বেচে আমরা 10 টাকা কায়েম করেছি। কোনো মন্ত্রী বলতে পারবে না তাদের একটা ডিও লেটার সাইন করা আছে আমার নামে, কোনো অফিসে যেয়ে বলতে পারবে না, কোনো জায়গায় বলতে পারবে না আমরা কোনো পদ পদবি নিয়েছি। এগুলো এজন্যই বলছি যে বাংলাদেশের যারা সুবিধাবাদী, তারাই মূল্যতন্ত্র তৈরি করেছে, তারাই আওয়ামী লীগকে আদর্শচ্যুত করেছে, তারাই লুটপাট করেছে। সেই দায় আমাদের মতো আদর্শিক কর্মীদের স্পেশালি আজকে বহন করতে হচ্ছে, আমাদের মতো সেকুলার মানুষদেরকে আজকে বহন করতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। যে ওই যে আহমেদ ছফার একটি কথা আছে যে আওয়ামী লীগ আসলে যখন ক্ষমতায় থাকে তখন কিছু মানুষ ক্ষমতাশালী হয়, আওয়ামী লীগ যখন বিরোধী দলে মানে খারাপ অবস্থায় তখন সারা দেশের মানুষ, সারা দেশের কর্মীরা সাফারার হয়। তো আমাদের তো দুর্ভাগ্য, আমরা এই দলটাকেই সাপোর্ট করি। আসলে বাংলাদেশের রাজনীতির তো আবার সেই শেষ কথা আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা শেখ হাসিনা। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এর কোনো বিকল্প নেই, এটাও আমাকে বলতে হবে, এটাও বাস্তবতা যে শেখ হাসিনাকে পরিশুদ্ধভাবে বাংলাদেশের মাটিতে ফিরতে হবে। ওই যে যারা কালকে মিছিল করেছে না, বললাম যে 200 মানুষের আয়োজন, 1000 মানুষের মিছিল হয়ে গেছে, এই 800 মানুষের পালস বুঝতে হবে আওয়ামী লীগ এরা কি চায় সেটা বুঝতে হবে। বাংলার মানুষ আওয়ামী লীগকে ত্যাগ করেনি, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। বাংলার মানুষ এই মোল্লাতন্ত্রদের ত্যাগ করেছে, বাংলার মানুষ এই লুটেরাদের ত্যাগ করেছে। তারা আওয়ামী লীগের সুবিধাভোগী। আরে ভাই, এত বড় একটা রাজনৈতিক দল, যার মানে কোটি কোটি কর্মী, যে দল বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে, নেতৃত্ব দিয়েছে, যে দলের আইডল, যে দলের পোস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই দল আজ অর্গানাইজ হতে পারছে না। এত চোরচুট্টা, রাস্তায় হাঁটলে আওয়ামী লীগের নেতা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যেত না। সেই দলে আজকে নেতৃত্ব দেওয়ার লোক নেই। সে চোররা কোথায়? এই চোররা যখন 2-4 জনের ফেসবুকে দেখি কি গালিগালাজ করে জনতা, পাবলিক, আওয়ামী লীগের লোকজনে বঙ্গবন্ধুর ছবি প্রোফাইলে দিয়ে গালিগালাজ করে, তারা তো বিএনপির লোক না, এই দুঃসময়ে তারা জামাতের লোক না, যে তারা আজকে বিএনপি জামাতের এই ক্ষমতা দখলের পরেও তারা বঙ্গবন্ধুর ছবিকে লালন করে আওয়ামী লীগের চোরচুট্টাদের গালি দেয়। কেন দেয়? কারণ আওয়ামী লীগকে গালি দেয় না, আওয়ামী লীগ মানুষ ত্যাগ করেনি। আওয়ামী লীগ এখনো নেত্রী, আওয়ামী লীগের মানে আদর্শিক জায়গায় বাংলার জনগণ আছে, আওয়ামী লীগকে ভালোবাসে, তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা শেখ হাসিনার প্রতি আস্থাশীল, এবং তারা বুঝে গেছে যে শেখ হাসিনা বিভ্রান্ত হয়েছে জুলাই আগস্টে না, শেখ হাসিনা বিভ্রান্ত হয়েছে 2018 সালের পর। তাকে দুটো ধারায় প্রবাহিত করা হয়েছে। একটা হচ্ছে তার আশেপাশে এই যে সাইদি ভক্তরা ঢুকে গেছে, এই মোল্লাতন্ত্র ঢুকে গেছে, তার আশেপাশে চায়নাদের মতো, মানে চায়নার মতো একটা কি বলে এটাকে, যে ব্যবসায়ী গ্রুপ, তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। সেই ভুলের ফাঁদে পা দিয়েই শেখ হাসিনাকে আজকে দেশ ছাড়তে হয়েছে। এবং বাংলাদেশের জনগণ তার পাশে ছিল, কিন্তু তার পাশে দাঁড়াতে পারে, এটা আবারও বলছি, দাঁড়াতে দেওয়া হয়নি বারবার। এই যে এক ভাই, আমি সে প্রসঙ্গে যাব, কালকে আমি একটা পোস্ট শেয়ার করেছি হারুন এজাহারে, সেই স্পষ্ট করে বলেছে ক্যান্টনমেন্ট থেকে একজন সামরিক বাহিনীর মধ্যম সারির অফিসার তাকে ফোন করে অজ্ঞাত নাম্বার থেকে বলেছে যে আমরা গুলি চালাবো না, আপনারা রাস্তায় থাকুন।
হারুন এজাহার কে? হারুন এজাহার সম্পর্কে ধারণা আছে আপনার? শুনতে চাই। হারুন এজাহার হচ্ছে লস্কর-ই-তৈয়বার সেই জঙ্গি যে 2009 সালে বাংলাদেশের আমেরিকান এম্বাসি এবং ভারতীয় হাই কমিশনার উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন লস্কর-ই-তৈয়বার হয়ে। লস্কর-ই-তৈয়বা কে? পাকিস্তানের সবচেয়ে বড় টেররিস্ট অর্গানাইজেশন, যারা আমাকে 13ই আগস্ট মেইল করে বলেছে যে মৃত্যুর জন্য প্রস্তুত হও। তো তাকে সেনাবাহিনীর অফিসার ফোন করে বলেছে যে তোমরা রেডি হও, তোমরা রাস্তায় থাকো, আমরা গুলি করব না। এবং কি একটা ইসলামিক জিহাদি কথা বলেছে, তামান্নায় কি যেন বলে ওরা, সেজন্য সেই অফিসার নাকি প্রস্তুত, সেজন্য সেই অফিসার প্রস্তুত। এই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে কে তৈরি করেছে? এই সেনাবাহিনী একবেলা আমিষ খেত, আওয়ামী লীগের সরকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ সরকার বেলা আমিষ খাওয়াইছেন। কাদেরকে? কাদেরকে খাওয়াইছেন? তারা কারা? যারা জঙ্গিদেরকে ফোন করে বলে যে তোমরা রাস্তায় নামো, আমরা তোমাদের গুলি করবো না, তোমরা শেখ হাসিনাকে ধ্বংস করে দাও। আমরা কাদের পুষেছি? আমাদের সামরিক বাহিনীর নিয়ন্ত্রক কে ছিলেন? জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী। তার জীবনের সফলতা কি? তার জীবনের সফলতা কি? সে মিলিটারিতে কি অবদান তার? যাদেরকে আমরা জেনারেল বানালাম, আজকে তো আমাকে বলতেই হয়, যাদেরকে বড় বড় জেনারেল বানালাম। আচ্ছা, যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলেন ক্ষমতা, সেটা কি তার একটা সফলতা নয় খোকন ভাই? কোনটা? 5ই আগস্ট ওনার একটি সফলতা নয়? আচ্ছা হ্যাঁ, এটা তো জেনারেল তারেক আহমদ সিদ্দিকের সফলতা। হ্যাঁ, আমি সেটাই বলছি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আপনাকে বলি যে যেদিন উনি চলে গেলেন সেদিন না হয় সেনাপ্রধান আমাদের সঙ্গে বিট্রে করেছেন, আরো 5 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, 54 জন মেজর জেনারেল ছিলেন বাংলাদেশে, ছিলেন কিনা? ছিল। ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন 200-র মতো। তা 10 জন আমাদের পক্ষে বিদ্রোহ করলো না কেন? তার মানে আমাদের আদর্শের একটা মানুষ ছিল না। থাকলেও বোধহয় কথা বলেনি নাকি? না না, সংখ্যায় কম হবার জন্য, সংখ্যায় কম হওয়ার কারণেই তারা কথা বলেনি, জীবন বাঁচাতে কথা বলে। সেটাই তো বাস্তবতা। কেউ কেউ ছিল বলেই তো শেখ হাসিনা মানে জীবিত সেফ ভাবে বসাতে পেরেছেন। ছিল তো বটেই। আমার প্রশ্ন তো এখানেই যে জীবন দেওয়ার মতো কেউ ছিল না, রিস্ক নেওয়ার মতো কেউ ছিল আমাদের। সুতরাং আমরা আজকে যে অবস্থানে দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে আছি, আমি তো একটা কথা বলি যে এই লুটেরাদের রাজনৈতিক বহিষ্কার, এই লুটেরাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার ঘোষণা আওয়ামী লীগ দিক, কালকে 1 কোটি সমর্থক আরো বেড়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা সিদ্ধান্ত আসবে না, কারণ যে স্বপ্ন বাস্তবায়ন হবে না সেই স্বপ্ন দেখে লাভ নেই। এপিজে আবুল কালাম আজাদ বলেছেন যে স্বপ্ন সেটাই যেটা তুমি জেগে দেখো। স্বপ্ন হচ্ছে সেটা যেটা তুমি জেগে দেখো, যেটা তুমি ঘুমিয়ে দেখো এটা স্বপ্ন না, কারণ ঘুমের স্বপ্ন তুমি তো বাস্তবায়ন করতে পারবে না। তোমাকে বাংলাদেশের মানুষের একটা আপনার কথাটা খুব সত্য। আপনি বারবার বলছেন যে আওয়ামী লীগকে মানুষ আসলে ছেড়ে দেয়নি, ছেড়ে গিয়েছে ওই হেফাজতি দুর্নীতিবাজ যারা ছিল তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কথা বলছে। আপনি এখন যে কথাটা বললেন যে আসলে যদি এই 1 লক্ষ এরকম দুর্নীতিবাজদের বা এরকম যারা ময়লা তাদেরকে যদি ত্যাগ করে আওয়ামী লীগ, 1 কোটি সমর্থক তার সঙ্গে যুক্ত হবে, এখানে আপনি আশা পাচ্ছেন না। কিন্তু বাংলাদেশের মানুষ আশা করে আছে যে এই পরিবর্তনটা আসবে আওয়ামী লীগের ভিতরে। তারা আওয়ামী লীগের এই সংশোধনটা দেখতে চায়। আমি অনেকে আমাকে অ্যাটাক করে, অনেক রকমের অনেক কথা বলে, কিন্তু তাদের খুব দুঃখ কষ্টটা আমি বুঝি। যেমন আমাকে অনেকে বলে যে আওয়ামী লীগের আরো সমালোচনা হওয়া দরকার, আমি বুঝি তারা কিন্তু আওয়ামী লীগকে ঘৃণা করে এরকম নয়। আপনি আমি একটু কারেকশন দিই, আওয়ামী লীগের সমালোচনা না, চোর চুট্টাদের মোল্লাদের সমালোচনা। এখন আপনি কি বলতে চাচ্ছেন যে এই পরিবর্তন আসবে না? তাহলে তো বাংলাদেশের মানুষ আর স্বপ্নভঙ্গ হয়ে গেল। তারা কিসের আশা দেখবে, কিসের আলো দেখতে পাবে? আমি আপনার গত শোয়েই বলেছি, আমি আপনার গত শোতে বলেছি দীপান্বিতা, যে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ ফিরবে,
কোনো চোরচুট্টা কোনো মোল্লাতন্ত্রের অনুসারীরা ফিরবে না। আওয়ামী লীগ তো ফিরবেই, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরবেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে ফিরবে, আছে বাংলাদেশের মানুষ। আমি আপনাকে দীপান্বিতা দায়িত্ব নিলে মানুষের জানা দরকার, আমি একটা ইনফরমেশন আপনাকে দিই। অনেকেই বলে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা পালিয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতে বাংলাদেশের আওয়ামী লীগের 1000 নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের 1000 নেতাকর্মীও ভারতবর্ষে নেই, তার নিচে আছে। আই হ্যাভ এ প্রুফ, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় মানে সাবেক মন্ত্রী এমপি দিয়ে 110 জনের মতো অ্যারেস্টেড আছে, নেতারা অ্যারেস্টেড আছে, সাধারণ কর্মীরা লক্ষ সাধারণ কর্মীরা অ্যারেস্টেড। তো তারা বলছে আওয়ামী লীগ নেই দেশে, আওয়ামী লীগ আছে, একটা কাজ শুধু করতে হবে, আওয়ামী লীগের নেতৃত্ব নেই, এটা হচ্ছে বাস্তবতা। গাইড করার মতো লোক নেই। আমি বললাম যে কালকে 200 মানুষের মিছিল 1000 মানুষ হয়ে গেছে, কেউ তো ডাক দেয়নি, অটোমেটিক হয়ে গেছে, অর্গানিক হয়ে গেছে। তাহলে অর্গানাইজ ওয়েতে যদি আপনি মুভমেন্ট শুরু করতে পারেন, তাহলে আওয়ামী লীগের রোখার সাধ্য বাংলাদেশ সেনাবাহিনীর নেই। সেনাবাহিনী যদি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায়, তাও তারা টিকতে পারবে না। এটা খুব আদর্শিক রাজনৈতিক দল। কালকে যে ছেলেটাকে আমি আবারও রিপিট করছি, এটা বাচ্চা মানে বাক প্রতিবন্ধী ছেলে, অটিস্টিক, তার মুখ দিয়ে কথা বেরোয় না, সে তো বঙ্গবন্ধুর ছবি বুকে করে চলে এসছে, তার তো মৃত্যুর ভয় নেই, সে কিন্তু ক্ষমা চায়নি, সে নিজেকে বলেনি যে আমি বঙ্গবন্ধুর জন্য আসিনি, সে বঙ্গবন্ধুকে ভালোবাসে তাই এসছে। তো এটা বিষয়। আজকে আপনি জানেন কিনা জানি না, ফজলুর রহমান সাহেব উনি একটি পিসি করেছেন এবং সেখানে পুরো বাংলাদেশের মানুষকে উনি আহ্বান জানিয়েছেন যে আমি তো 54 বছর আগে আপনাদের এই দেশের জন্য আসলে মুক্তিযুদ্ধ করেছিলাম, তো আমাকে জামাত শিবির আসলে হত্যার হুমকি দিচ্ছে, এরকম কিছু জিনিস উনি বলেছেন যে আপনারা, আমি বাংলাদেশের মানুষ, আমি আপনাদের কাছে এই আহ্বান জানাই যে আপনারা যদি বিচার বিবেচনা করবেন যে একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশে বেঁচে থাকার অধিকার যদি আমার থাকে, আমার জন্য প্রতিবাদ করুন, কথা বলুন। উনি অলরেডি এক ধরনের একটা ডাক দিয়েছেন। তো উনি তো তীব্র কট্টর সমালোচক, ওনার আজকে সকলে, ওনার 2 সন্তানও ছিলেন ওনার সাথে। এটা গেল একটা, কিছুদিন ধরে শুনছি মঞ্জুর আলম পান্না ওনাকে জামাত শিবির হুমকি দিচ্ছে, আনন্দবাজার একটি পত্রিকা, জাস্ট একটি কোটেশন উনিও এরকম ইউটিউবে একটি অল্টারনেটিভ মিডিয়া রান করান, সেখানে তুলে ধরেছেন। সেটার জন্য তার কাছে হুমকি যাচ্ছে। গোলাম আজমের পুত্র আজমি তাকে বলেছে, সরি আমি আজমি বলেই বলছি, আজমি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এই গেল, তারপরে এরকম বিগত 15-20 দিন যাবত একের পর এক আমরা এরকম ঘটনা শুনছি। কেন আমি এই কথাটা তুললাম, যে শুধু একজন সাংবাদিক নন ফজলুর রহমান সাহেব, কিন্তু বিএনপিরই আসলে চেয়ারপারসনের উপদেষ্টা, তাই না একজন। তো একটা দেশের গণতন্ত্র নাই, এটা সবচেয়ে প্রথম বোঝা যায় যখন আসলে গণমাধ্যমে অ্যাটাক হয়। তারপরে যারা স্পোক পারসন, তারা কথা বললেই যখন তাদের উপরে মৃত্যুর হুমকি যাচ্ছে। আমাদের বিহুদা প্রাণ হারালেন, 1000-এর উপরে জার্নালিস্টের উপরে হত্যা মামলা আছে, 250-র উপরে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল। এই মুহূর্তে জেলে আছেন একদম প্রখ্যাত সাংবাদিক, যাদের চেহারায় মানুষ চেনে, বিশ্ব তাদেরকে চেনে, আমাদের রূপা আপা, শাকিল ভাই, শ্যামল দত্ত দাদা, এরকম আরো কয়েকজন। এই পতন থেকে বোঝা যায় যে বাংলাদেশের গণতন্ত্রের এই মুহূর্তে কি অবস্থা। আমরা শুনেছি আপনাদের আওয়ামী লীগ আমলে গণতন্ত্রের কোনো চর্চা হয় নাই, ঠিক মতন আসলে ইলেকশনও হয় নাই। ঠিক আছে, সেরকম হয়েছে, আপনারা জোর জবরদস্তি ক্ষমতা দখল করেছিলেন 15-20 বছর। আপনি যেহেতু আওয়ামী লীগের একজন সমালোচকও বটে, আপনি আওয়ামী লীগের সমালোচনার চেয়েও আওয়ামী লীগের মধ্যে এই জামাত শিবির যারা ঢুকে বসেছিল তাদের সমালোচক, এই জায়গায় আপনার কাছ থেকে একদম নিউট্রাল একটি স্টেটমেন্ট জানতে চাই যে বিগত 15-20 বছরের গণতন্ত্রের চর্চা ছিল না, এটা বুঝলাম, তার সাথে এই গত 12 মাসে বাংলাদেশের গণতন্ত্রের আপনি যদি একটা কম্পারিজন করেন, সেটা আমরা একটু শুনতে চাই। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে আছি, এটা দিয়ে আমরা আমাদের লাইভটি আজকে শেষ করব।
দীপান্বিতা, প্রথম আমি আবারও কারেকশন করছি, এটা আমার আপত্তির জায়গায়। আমি আওয়ামী লীগের সমালোচক নই, কারণ আওয়ামী লীগ আমি ধারণ করি, লালন করি, এটা আমি জন্মগতভাবেই করি। কারণ আমি আওয়ামী লীগের রাজনীতিতে আমি বলবো থার্ড জেনারেশন। আমার দাদা আওয়ামী লীগ করতেন, আমার বাবা করছেন, এখন আমার বাবা বেঁচে আছেন, আমিও আওয়ামী লীগ করছি, এবং আমার যে ছেলে তারাও আওয়ামী লীগের ফোর্থ জেনারেশন আওয়ামী লীগ। এটা আমি কারেকশন করছি যে আমি আওয়ামী লীগের সমালোচক নই, কারণ আওয়ামী লীগ কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আওয়ামী লীগের বারবার আওয়ামী লীগকে ছিনতাই করা হয়েছে। 1971-এর পর বঙ্গবন্ধুর কাছ থেকে আওয়ামী লীগ ছিনতাই করা হয়েছিল, তার পরিণতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে পরিবারে হত্যাকাণ্ড। আমি মুজিব ব্লান্ডার্স নামে একটা বই পড়ছি মানস ঘোষের, আমি মাঝে মাঝে, আপনি খেয়াল করেছেন কিনা ফেসবুকে, যে আমি মাঝে মাঝে একটু উদ্ধৃতও করি, যে সেই বই থেকে আমি একটু বাংলায়, উনি ইংরেজি বই কিন্তু আমি পড়ে একটু বাংলা করার চেষ্টা করছি, যেটা মানুষের জানা দরকার। আমাদের লাস্ট লাইভেও আপনি সেখান থেকে বেশ কিছু কোটেশন তুলে ধরেছিলেন। আচ্ছা, আমি এখানে একটু বলি, আমি আসলে ওইভাবে বলতে চাইনি যে আপনি আওয়ামী লীগের সমালোচক, আমি কিন্তু সঙ্গে কথাটি উল্লেখ করেছি, এই যে জামাত শিবির হেফাজত যারা ঢুকেছিল ভিতরে, আপনি তাদের বিরুদ্ধে সোচ্চার কথা বলেছেন। আচ্ছা বলুন, সরি আপনার কথা ফ্লোটা আমি বোধহয় নষ্ট করে দিলাম। আমি না, একদমই না, কোনো সমস্যা নেই। আমি চাই অন্তত, ব্যাপার হচ্ছে আমি সমালোচক, আমার সমালোচনা মানুষ করবে না এটা আমি প্রত্যাশা করি, আমি চাই আমার সমালোচনা মানুষ করবে। কিন্তু সেটা যদি আবার ওই যে বললাম যে ক্ষমতায় থাকতে যাবে জামাত শিবির বানানো হচ্ছে, এখন যদি আবার হয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করে, তখন তো ঝামেলা। এবং সেটা আছে, ধরেন অনেকেই অনেকভাবে করে। আচ্ছা, সেটা ব্যক্তিগত আলোচনা বাদ দিয়ে আপনার প্রশ্নের উত্তরে আসি, যে বাংলাদেশের রাজনীতিতে আপনার প্রথম কথা যে আমি শেষ করি সেটা, যে বঙ্গবন্ধুকে ছিনতাই করা হয়েছিল বঙ্গবন্ধুর কাছ থেকে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সক্রিয় হয়ে গেছিলেন বলেই বঙ্গবন্ধু কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। 96 থেকে 2001 সালের শেখ হাসিনার গভর্নমেন্টের শেষ সময়ে আমরা একই ধরনের ভুল করেছিলাম। আওয়ামী লীগের দুজন, আমি ইতিহাসের অনেক পার্ট জানি, কিন্তু আমার বয়স হয়নি তো বলি না, হ্যাঁ, বললে অনেক কিছু থাকে না। 2000 থেকে 2001 সালের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় দুজন নেতা, যারা ইন্ডিয়াকে উপেক্ষা করে পাকিস্তানের ISI এর সঙ্গে মিটিং করেছিল। ইনফরমেশনটা এরকম, তখন বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের দুইজন শীর্ষস্থানীয় নেতা শেখ হাসিনাকে ভুল বুঝিয়ে ISI এর সঙ্গে মিটিং করেছিলেন। মিটিংটা কি ছিল, যে ভারত তো আমাদের পক্ষেই আছে, ISI যদি আমাদের পাশে দাঁড়ায়, পাকিস্তানের সাথে যদি আমরা সম্পর্ক ভালো করতে পারি, তাহলে আমাদের রাজনীতিতে আর প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না, আমরা অমর হয়ে থাকবো ক্ষমতার অমর স্বাদ গ্রহণ করবো। এবং সেই ভুলের পরিণতি 2001 আওয়ামী লীগকে বিদায় নিতে হয়েছিল। ইনফরমেশনটা একটু ছোট্ট করে দিয়ে রাখলাম। 2001 থেকে 2007 সাল পর্যন্ত কিন্তু বিএনপি যে স্বপ্ন নিয়ে বিএনপির পাশে যারা দাঁড়িয়েছিল, বন্ধু প্রতিম এবং আমেরিকা, তাদের সেই স্বপ্ন 2004 সালেই স্বপ্ন দোষে পরিণত হয়ে যায়। ল্যাঙ্গুয়েজটা অন্যভাবে, কিন্তু তারা বোঝে যে এই বিএনপি জামাতের সরকার তাদের বন্ধু না, এবং তারা কিন্তু 2005 সাল থেকেই তাদের বিরুদ্ধে অ্যাকশনে নামে, এবং সেটি কিন্তু সফল হয় 2007-এর অন-11-এর মধ্যে দিয়ে। 2008-এর পরে আওয়ামী লীগকে সেই প্রতিশ্রুতি, সেকুলার বাংলাদেশ, 72-এর সংবিধান সংশোধনী, এই ইসলামিক যে কি বলে রিপাবলিক অফ বাংলাদেশ, সেই সব ইস্যু নিয়েই কিন্তু একটা এগ্রিমেন্ট করে সাপোর্ট করা হয়েছিল, যে তোমরা ক্ষমতায় আসলে এটা সেকুলার বাংলাদেশ গড়তে হবে, যেখানে সকল ধর্ম, সকল বর্ণ, বঙ্গবন্ধু যেটা বলতেন যে ধর্ম যার যার সেই জায়গাটাতে করতে হবে, এবং এদেশ হিন্দুর, এদেশ মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান সবার সেই জায়গায় তোমাদের ফিরে যেতে, এবং সেই কমিটমেন্টেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। 2013 সালের পর আওয়ামী লীগের মধ্যে এই জামাত শিবির, এই হেফাজতিদের একটা আস্তে আস্তে পদচারণা শুরু হয়, এবং 2018-র পরে সেটা শক্তিশালী ভাবে তৈরি হয়, এবং সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকতেন, তার মধ্যস্থতায় চট্টগ্রামের একজন মন্ত্রী এই হেফাজতের সাথে কমিউনিকেশন করে। সেই কমিউনিকেশন থেকেই আমরা মূলত আমাদের আদর্শ থেকে পুরোপুরি সরে যাই। তাদের প্ল্যানিং এই হেফাজতের স্বীকৃতি, কওমি মাতা, এই 550 মডেল মসজিদ,
এই কমই স্বীকৃতি, মানে শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এই 5 বছরেই কিন্তু আমরা দখলের চেষ্টাটা করেছি, মানে সুযোগটা দিয়েছি, সরি, যে সুযোগটা কাজে লাগিয়ে তারা বাংলাদেশটাকে দখল করেছে, এবং যার পরিণতি 2024 সালের আগস্ট, 5ই আগস্ট। তো আওয়ামী লীগ কিন্তু তার আদর্শের জায়গা থেকে যখনই বিচ্যুতি ঘটেছে, যখনই ছিনতাই হয়েছে, তখনই আওয়ামী লীগকে এই পরিণতির মধ্যে যেতে হয়েছে। আওয়ামী লীগ যখন ফিরেছে তখনও আবার আদর্শিক জায়গা থেকেই ফিরতে হচ্ছে। সুতরাং এই যে যারা আদর্শের লোক নয় আমাদের, যারা এই হেফাজতি জঙ্গি অনুসারী, যারা এই লুটেরা, তাদেরকে ত্যাগ না করলে এই আদর্শের মানুষের শক্তি হবে না। কারণ 2024-এর 5 আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে, সেই জায়গাটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আর নতুন, আগে কখনো হয়নি, এটা নতুন ইতিহাস। সেই ত্যাগ তো নেতাকর্মীরা সবাই, হয়তো নেতাদের বাড়ি পুড়েছে, গাড়ি পুড়েছে, বউ বাচ্চা ফেলে তাদের পালাতে হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি সাফারার হয়েছে এই সাধারণ জনগণ, এই সাধারণ সমর্থক। আমি আমার পরিবারের গল্প বলি, একটু মানে অনেক কথা আসে যে আমার আপন মামা, সে কিডনি রোগী, তার কিডনিতে প্রবলেম, পায়ে পানি জমে গেছে, সে আজ 8 মাস জেল। আমরা তার চিকিৎসার সুযোগটুকু পাচ্ছি না, আমরা পাচ্ছি না। আমি মানে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা ছাড়া তার জন্য আমার আর কিছু করণীয় নেই। আমরা করতে পারছি, আমার ফ্যামিলির কিছু করণীয় নেই যে আমরা দুঃসংবাদ না শুনি, কারণ এত অসুস্থ সে। কিন্তু আমরা আদালতে শরণাপড়ছি, মেডিকেল দেখাচ্ছি, তার পা ফুলে গেছে, নানা কারণ। কিন্তু এমন কোন দেশ, এ কোন দেশ যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন নয়? যে দেশে বিচার মানুষ তার মৌলিক অধিকার, সে তো আদালত কর্তৃক একটা সব মার্ডার কেসের আসামি, সে তো অপরাধী না, অপরাধী প্রমাণিত না, তাকে আপনি জেল খাটাচ্ছেন, তার সে অসুস্থ, তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন না। তো এরকম লাখ লাখ মানুষ আজকে, সাধারণ কর্মী, তারা আজকে এই দুর্বিষহ জীবনের মধ্যে আছে, জেল খাটাচ্ছে, পরিবার তাদের দারুণভাবে বিপদের মধ্যে আছে। তো আমরা সেই দেশের মানুষ, এই চোরচুট্টা, এই জঙ্গিবাদী শক্তির কাছে আবার আত্মসমর্পণ করে দেশে ফিরবো না। আমরা ঘরে দেশ চাই না, আমরা সেই দেশ চাই যে দেশ মুক্তিযুদ্ধের, আমি আবারও রিপিট করছি যে বারবার, মানে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে মুক্তিযুদ্ধ চেতনাকে ত্যাগ করে, সাম্প্রদায়িক শক্তির কাছে আত্মসমর্পণ করে। আওয়ামী লীগকে ফিরতে হবে আবার মুক্তিযুদ্ধের চেতনার কাছে আত্মসমর্পণ। এটা হচ্ছে আমার একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে আজকে যারা আপনাকে আমাকে বলে আওয়ামী লীগের সমালোচনা আমরা করি না, কখনো করব না, কিন্তু চোরচুট্টা সমালোচনা করতে দিতে হবে। কিন্তু এই জঙ্গিদের সমালোচনা, এই যারা এই আওয়ামী লীগটাকে লুটে পুটে খালো, এই আদর্শচ্যুত করলো, তাদের সমালোচনা করতে দিতে হবে ভাই। চা যদি না দেয়, আওয়ামী লীগ আমাদেরকে ঘোষণা দিয়ে দিক, আমরা দায় মুক্তি দিয়ে দিক আমাদেরকে যে আমরা আওয়ামী লীগের কেউ না। আমরা খুব অ্যাপ্রিসিয়েট করব আওয়ামী লীগকে, আমরা অফিসিয়ালি লিখে দেবো যে ভাই আমরা তোমাদের কেউ না, হ্যাঁ, লিখে দিয়ে আমরা আমাদের যুদ্ধ চালাবো, দেশের যুদ্ধ, আমরা যুদ্ধে থাকবো। আর যারা দেবে তাদের কিন্তু খবর আছে, যারা এই কাজ করবে, একটা হুমকিও দিয়ে দেই যে তারা দেশে কিভাবে ফিরবে তাও আমরা দেখব। জনতার শক্তির চেয়ে কোনো বড় শক্তি নেই। জনতার শক্তি পাশে থাকলে 2024-এর 5 আগস্ট হতো না। সেই শক্তিটাকে আমরা, সেই আদর্শটাকে আমরা দূরে ঠেলে রেখেছি, অবহেলা করেছি, যার পরিণতি আজকের বাংলাদেশ, আজকের এই জঙ্গিপানা। আজকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এসে আমাদেরকে সবক দিচ্ছে হৃদয় পরিষ্কার করা। মানে কি, আমাদের হৃদয়ে কি আছে? মুক্তিযুদ্ধ আছে। আমাদের হৃদয়ে কি আছে? 30 লাখ শহীদ আছে। আমাদের হৃদয়ে কি আছে? 2 লাখ মা বোনের ইজ্জত আছে। আমাদের হৃদয়ে কি আছে? লাখো লাখো মুক্তিযুদ্ধ আছে। আমাদের হৃদয়ে কি আছে? বঙ্গবন্ধু আছে। আমাদের হৃদয়ে কি আছে? বাংলাদেশ আছে। উনি তা মুছে ফেলতে বলেছেন, ফেলে আমাদেরকে পাকিস্তানি ধারায় মিলিত হতে বলেছেন। কি শান্তি, হ্যাঁ, কি শান্তি দীপান্বিতা। হ্যাঁ, এই শুয়োরের বাচ্চারা, সরি টু সে, বাংলাদেশের মাটিতে এসে আমাদেরকে সবক দিচ্ছে। আমাদের কথিত সরকার, এই অবৈধ ইনুস, এই জামাত, 71-এর পরাজিত শক্তি, তাদের প্রিয় বন্ধু একটা দেশের উপপ্রধানমন্ত্রী এসে জামাতের মানে কি বলে, প্রেসিডেন্টকে দেখতে তার বাড়িতে যাচ্ছে। প্রোটোকল, এটা কি প্রোটোকল?
সে বেগম জিয়াকে বাড়িতে দেখতে গেলেন, অসুস্থ মানুষ। তো তাদের সমগোত্রীয়দের দেখতে গেছেন। ভাই এ নিয়ে আমার কোনো ইস্যু নেই, আমার কোনো কষ্ট নেই, বরং আমার আনন্দই লাগছে, দীর্ঘদিন পরে হলেও তারা একটা মিলন সন্নিবেশন ঘটাতে পারছে, এটা খুব ভালোই। আর এটা আমরা এটা মানুষ যে দেখছে এটা দরকার আছে, এটা তো ভালো। হ্যাঁ দীপান্বিতা, আমি শেষ করছি, আমার শেষ কথা হচ্ছে এটা বীর বাঙালির বাংলাদেশ। এই বাংলাদেশ একদিনে হয়নি, এই বাংলাদেশ বহু সাধনার ফসল। বাংলাদেশ আমি বলি, আমি ভারতীয়দের সঙ্গে তর্ক করি, ভারতীয়দের অনেকের সঙ্গেই করি যে ভাই তোমাদের স্বাধীনতা তো চেয়ে নিয়ে ভাগবাটোয়ারের স্বাধীনতা, আমার স্বাধীনতা ভাগবাটোয়ারের স্বাধীনতা না। তোমার মানুষ আমার জন্য জীবন দিয়েছে, তোমার মানুষ আমার জন্য জীবন দিয়েছে, তুমি আমাকে খাবার দিয়েছো, 1 কোটি মানুষের শরণার্থী ছিলাম, তুমি আমাকে অস্ত্র দিয়েছো, যুদ্ধের ট্রেনিং দিয়েছো, আমার দেশে সহযোদ্ধা ছিলে, সবকিছুর জন্য কৃতজ্ঞ। কিন্তু তোমার স্বাধীনতার চেয়ে আমার স্বাধীনতার দামই বেশি আমার কাছে, কারণ আমার স্বাধীনতা অর্জন করে নিতে হয়েছে। এই স্বাধীনতার অনেক মূল্য, এই স্বাধীনতা একদিনে আসেনি। এই স্বাধীনতা সেই স্বাধীনতা যে স্বাধীনতা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয়রা যদি আমাকে গালি দেয় দিতে পারে, নেতাজি সুভাষচন্দ্রের স্বাধীনতা ইন্ডিয়া না, নেতাজি সুভাষচন্দ্রের স্বাধীনতার নাম বাংলাদেশ। নেতাজি সুভাষচন্দ্র চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ, যেখানে মাওলানা আবুল কালাম আজাদ থাকবে, তার সহযোগী হাবিবুর রহমান থাকবে, তার সহযোগী রামকৃষ্ণ থাকবে, তার সহযোগী জওহরলাল নেহরু থাকবে, সবাই থাকবে। একটা ঐক্যের অখণ্ড ভারতবর্ষ ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। সেটা ভারতবর্ষ করতে পারেনি, সে ভারতবর্ষ হয়ে গেছে ধর্মের ভিত্তিতে দুটো দেশ। এটাও মজার কথা দীপান্বিতা, সরি 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। যে ভারতবর্ষ ভাগ হলো ধর্মের ভিত্তিতে, এবং মজার ব্যাপার সেই ধর্মের 2 জন মানুষকে 2 দেশের প্রধানমন্ত্রী বানানো হলো। একজন হচ্ছে কে, মোহাম্মদ আলী জিন্নাহ। কে সে ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ, যার পাশ্চাত্যের, যার ওয়েস্টার্ন কালচারে যার বেড়ে ওঠা, যে ব্যারিস্টার ছিল, যে মদ খেত, পক খেত, যে মানে কি বলে, যে ওই বাইজিখানায় যেত নিয়মিত, সেই মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে টুপি পরিয়ে মুসলমান বানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানান। আর অপরদিকে জওহরলাল নেহরু, উনি একজন সেকুলার দাবিদার মানুষ, তাকে হিন্দুস্তানের প্রধানমন্ত্রী বানান। বঙ্গবন্ধু হিন্দুস্তান, পাকিস্তান এগুলো বঙ্গবন্ধুর চেতনায় ঢুকতে পারেনি। উনি বাঙালির রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পথ ধরেছিলেন, এবং উনি সেই রাষ্ট্র ব্যবস্থার যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। এবং সেই বাংলাদেশ ছিল বাঙালির রাষ্ট্র, বাংলা ভাষাভাষীদের না হলেও সর্বভাষার হলেও সেটার একটা মডেল ছিল বাঙালির রাষ্ট্র ব্যবস্থা, বাঙালির কালচার। সেই রাষ্ট্র ব্যবস্থাটা প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু। যখনই সেটাকে আপনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার, বঙ্গবন্ধু ভুল পথে পা দিলেন, ওআইসিতে গেলেন, করলেন, পরবর্তীতে নানা ইতিহাস, বঙ্গবন্ধু চলে গেলেন, সেই ওআইসির লোকজনই তাকে খেয়ে দিল, সেই আমেরিকা, সেই পাকিস্তান, তারাই তো খেয়ে দিল। সেই ইয়েরা কোথায় ছিল? তারা তো পাকিস্তানেই গেছে, বিভিন্ন ইয়েগুলো দিয়েছে। তো এই ব্যাপারটা নিয়েই হচ্ছে বাংলাদেশের খেলা। তো সাঙ্গ হবে। আমি দীপান্বিতা, আমার শেষ কথা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ বারবার হেরেছে, জনতা হেরে গেছে। কেন হেরেছে? এই আদর্শ বিচ্যুত হয়ে, আদর্শ থেকে সরে। বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ফিরে এসেছে জনতার বিজয়ে। জনতার বিজয় যখন হচ্ছে, আওয়ামী লীগ ফিরে এসেছে।